হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কয়েকটা টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথমে আমরা কথা বলবো যে নানির আপকামিং ছবি দ্য প্যারাডাইসের গ্লিমস, যেটা আজকে রিলিজ করে গেছে। এবং এটা কিন্তু খালি তেলেগু মানে বা সাউথ ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজেস গুলো আছে তাতে তো এসছে এই টিজারটা, তার সাথে হিন্দিতেও এসছে, তার সাথে কিন্তু ইংলিশেও এসছে, স্প্যানিশও এসছে এবং বাংলাতেও কিন্তু রিলিজ করা হয়েছে। এবং এই গ্লিমসটার সাথে একটা ওয়ার্ড তারা জুড়েছে যেটা হচ্ছে র স্টেটমেন্ট, ঠিক আছে। এবং সত্যি কিন্তু ব্যাপারটার মধ্যে রনেস আছে। এই যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি, আপনারা যদি ভয়েস ওভারটা শোনেন, প্রতিটা ভাষাতে এত স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে, সে হচ্ছে ছবির প্রোটাগনিস্ট, সে হচ্ছে ছবির হিরো, তাকে এইভাবে এই খিস্তি দিয়ে ডিফাইন করছে। মানে জিনিসটার মধ্যে কি লেভেলের রনেস আছে, মানে জাস্ট ভয়েস ওভারটার মধ্যেই সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমি ইংলিশ যে ভয়েস ওভারটা সেটা একটু প্রপার ফরেন কোন আর্টিস্টকে দিয়ে করানো হয়েছে, ঠিক আছে। এবং সেটার মধ্যেও কিন্তু ওই ফিলটা রাখা হয়েছে। মানে এরকম দেখবেন অনেক সময় ইংলিশ ডাবিং নেটফ্লিক্সে অনেক ছবির ক্ষেত্রে হয়তো ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে সেগুলো না খুব আর্টিফিশিয়াল শোনায়, সেটা কিন্তু এই টিজারটার ক্ষেত্রে বা গ্লিমসটার ক্ষেত্রে ইংলিশ ভার্সনটাতে মনে হচ্ছে না। এবং হিন্দি ভার্সনটাও খুবই ভালো হয়েছে, তেলেগুটাতে তো ডেফিনেটলি গুজবাম দিচ্ছে। এবং ইভেন আমি বলবো পুষ্পারও তো বাংলা ডাবিং হয়েছিল, কিন্তু এটার বাংলা ডাবিং দ্য প্যারাডাইসের এই যে বাংলা ডাবিংটা হয়েছে, এখানে যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে, সেখানে যে ধরনের চয়েস অফ ওয়ার্ডস ইউজ করেছে তারা, প্রতিটা কিন্তু খুবই পাওয়ারফুল লাগছে এবং মানে ওয়ার্ল্ডটার সাথে যাচ্ছে কোথাও গিয়ে, ঠিক আছে। মানে বেমানান লাগছে না, যে একটা হয় না যে লিটারাল ট্রান্সলেশন হয়ে যায় ব্যাপারটা, তো সেটা আর কি সবসময় সবকটা ল্যাঙ্গুয়েজ তো আলাদা আলাদা, প্রতিটাতে আপনাকে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ডস ইউজ করতে হবে। তো সেই জিনিসটা কিন্তু ভালোভাবে করা হয়েছে। তো ডাবিং কিন্তু আমি বলবো প্রতিটা ল্যাঙ্গুয়েজেসই ভালো করেছে। এবার মেকার্সরা দেখা যাক তাদের কি পরিকল্পনা আছে। এবার শ্রীকান্ত ওডলা এর আগে দাসরা বলে ছবিটা বানিয়েছিল, তিনি সুকুমারের অ্যাসিস্ট্যান্ট। এবার দাসরাতে আপনারা যদি দেখেন একটা পুরো মানে কয়লা বেল্টের গল্প ছিল, সেটার মধ্যে একটা রাগেড ব্যাপার ছিল এবং তার সাথে একটা কাস্টিজমের অ্যাঙ্গেল ছিল, যেটা সুকুমারের ছবির মধ্যেও থাকে, সেটা কিন্তু শ্রীকান্ত ওডলার ছবির মধ্যেও থাকে। এবং শ্রীকান্ত ওডলা ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড থেকেই আসে এবং তাই জন্য সে অপ্রেসড কমিউনিটির গল্প বলে। এবার অপ্রেসড কমিউনিটির গল্প তেলেগু সিনেমাতে খুব বেশি যে ডিরেক্টর বলছে তা কিন্তু নয়। মানে সুকুমারকে আমরা দেখতে পাই, শ্রীকান্ত ওডলা রয়েছে, এরকম কমই লোকেরা রয়েছে যারা করে। মোস্টলি এটা তামিল সিনেমাতে আমরা প্রচন্ড দেখতে পাই যে অপ্রেসড কমিউনিটি থেকে ডিরেক্টরসরা উঠেছে, তাদের গল্প বলছে। বাট শ্রীকান্ত ওডলা এখন এটা করছে এবং সেটা একটা পুরো নতুন ওয়ার্ল্ডের গল্প বলছে। এবং সেখানে ভয়েস ওভারের মধ্যে বলা হচ্ছে যেটা একটা এজ ওল্ড স্টোরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অপ্রেসড কমিউনিটি উঠে আসছে এবং তারা লড়াই করছে। তাদের মধ্যে একজন মাসিয়া আছে, যেটা নানির ক্যারেক্টারটা, এবং সে এদের মধ্যে থেকেই উঠে এসে এদের সবাইকে আর কি সাহস যোগাচ্ছে। তো যেরকম আর কি একটা গল্প হয়, মানে কেজিএফ এর মতো আর কি একটা টেমপ্লেটের গল্প হবে। তো টেমপ্লেটটা তো ইম্পর্টেন্ট নয়, মেন হচ্ছে যে স্ক্রিন প্লে ওয়াইজ কি জিনিসপত্র দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এবং এই গ্লিমসটাই কিন্তু আলাদা করে শুট করা হয়েছে এবং সেটার মধ্যে কিন্তু যথেষ্ট গ্র্যান্ডার রয়েছে। ওয়ার্ল্ডটা যেটা আমরা দেখতে পাচ্ছি খুব দেখতে ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, প্রচন্ড ডার্ক, বৃষ্টি বৃষ্টি পড়ছে এবং নানিকে আমরা ব্যাক শট থেকে দেখতে পাচ্ছি, তার লুকটা কিন্তু প্রপারলি রিভিল করেনি। একটা যে সাইড শট রয়েছে, সাইড প্রোফাইলে, আর একটা ব্যাক শট আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যাক শটে যে বডিটা দেখা যাচ্ছে, এই যে হেয়ার স্টাইলটা, সবকিছু মিলে কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে, ব্যাপক লাগছে। এবং যখন এসে লাস্টে হাত তুলছে, ওই জায়গাগুলো দেখতে ব্যাপক লাগছে। এবং হাতের যে ট্যাটুটা, ওখানে লেখা আছে কুত্তার বাচ্চা, ঠিক আছে, বাংলা ভার্সনটাতে আপনারা যদি দেখেন। এবং যে বন্দুকটা ও হাতে নিয়ে আছে না, ওই বন্দুকটা কিন্তু নর্মাল ডিজাইন নয়, ঠিক আছে, বন্দুকটা মানে একটা অন্য রকমের। এবং এই দিকটাতে একটা ছুরির মতো রাখা আছে। এবং ভয়েস ওভারটা যখন শুরু হচ্ছে, যে যত আর কি পোয়েম ইত্যাদি গল্প টল্প লেখা হয়েছে, সবেতে পিজিয়েন্সদের কথা বলা হয়েছে, প্যারেটসদের কথা বলা হয়েছে, অবসেসড মানে যারা অপ্রেসড ক্রোদের কথা কেউ বলেনি কখনো। এখান থেকে আর কি ভয়েস ওভারটা শুরু হচ্ছে এবং আমরা একটা ক্রোকে দেখতে পাচ্ছি পড়ে আছে। এবং পরবর্তীতে এই ক্রোদের মধ্যে থেকে একজন উঠে আসবে যে এদেরকে পাওয়ার দেবে। তো এই ক্রো এর ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং দ্য ক্রো বলে একটা ছবি আছে ব্র্যান্ডন লির, যেটা আমার খুব পছন্দের। তো সেরকম কিছু একটা সিগনিফিকেন্স ওরা কাকগুলোকে মানে হয় না এরকম ভাবে একটা এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারে, যে হিরো যেখানে এন্ট্রি নিচ্ছে অনেকগুলো কাক এসে বসছে, সেটা আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। তো ওই ব্যাপারটা যদি হয়, ওটা একটা ক্রো এর মতো ভাইব দিচ্ছে এবং পুরো ডার্ক একটা ওয়ার্ল্ড। তো দেখা যাক শ্রীকান্ত ওডলা এবারে কোন টাইপের ওয়ার্ল্ডের গল্প দেখায়। শোনা তো গেছিল যে গ্যাংস্টার ফিল্ম হবে, এবার দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়। বাট এটা খুব ডিফারেন্ট টাইপ অফ লুকিং আর কি, একটা গ্যাংস্টার ফিল্ম লাগছে। এবং আরো একজনের কথা বলতেই হবে যে কিন্তু এটাকে প্রচন্ড এলিভেট করেছে এই টিজারটাকে, গ্লিমসটাকে, সেটা হচ্ছে অনিরুদ্ধের বিজিএম এর কাজ কিন্তু ব্যাপক ছিল, ঠিক আছে, এবং খুব ডিফারেন্ট। মানে অনিরুদ্ধ কিন্তু মাঝখানে খুব সেম টাইপের একই রকমের বিজিএম দিচ্ছিল পরপর ব্যাক টু ব্যাক, সেখান থেকে কিন্তু হাটকে কিন্তু কাজ করছে। এই বিজয় দেওয়ারকোন্ডা কিংডম বলে যে ছবিটা, ওর টিজারটাও ব্যাপক ছিল, ওখানেও কিন্তু বিজিএম এর কাজ খুব ভালো হয়েছিল। এখানেও যেখান থেকে নানি ঢুকছে, ন্যাচারাল স্টার লেখা আছে, ওখান থেকে মিউজিকটা যেভাবে চেঞ্জ হচ্ছে, দুর্দান্ত লাগছে। তো বিজিএম এর কাজও কিন্তু খুবই ভালো হয়েছে। তো ওভারঅল আমার টিজারটা ব্যাপক লেগেছে। তো দ্য প্যারাডাইসের জন্য মুখে রয়েছি। এবং নানি ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম করতো, দশরাতে একটু ভাইলেন্ট, একটু রাগেড ব্যাপারটা করেছিল, বাট হিট 3 আর এই প্যারাডাইসের টিজার গ্লিমসেস দেখে মনে হচ্ছে ভাই
অন্য লিগে ভায়োলেন্স এই যে এখন আসছে, এখন অ্যাকসেপ্টেড হচ্ছে দর্শকদের মাঝখানে, এই যে বাঙ্গা নিয়ে আসছে বা অন্য ডিরেক্টরসরাও করছে, তো নানি সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে ভাই। এবং তার সাথে নানি সিনেমাতে কিন্তু জাস্ট ভায়োলেন্স ফর দ্য সেক অফ ভায়োলেন্স নয়, মানে সেটা একটা যুক্তি থাকে। দাসরাতেও যা অ্যাকশন সিন যা কিছু রয়েছে সব কিন্তু কিন্তু যুক্তি আছে, প্রচন্ড ইমোশনালি ড্রিভেন ন্যারেটিভ হয়, ড্রামা খুব ভালোভাবে ওয়ার্ক করে নানির ছবিতে। তো নানির ছবি মানে স্ক্রিপ্ট ভালো হবে এটুকু আমরা ভরসা রাখি প্রতিবার। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু প্যারাডাইস। তো প্যারাডাইসের গ্লিমস নিয়ে এই আমার রিয়াকশন ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া আমরা কথা বলবো যে নাদানিয়া বলে একটি ছবি আছে, যেটা নেটফ্লিক্সে মুক্তি পাবে, ইব্রাহিম আলী খানের ইন্ট্রোডাকশন ছবি, মানে ডেবিউ ফিল্ম আর কি। আর এর সাথে খুশি কাপুর রয়েছে। ট্রেলারটা জঘন্য লেগেছে ভাই, জঘন্য, মনে হচ্ছে ক্লোজ আপের অ্যাড। এবং দেখবেন লোকে একজন কমেন্টও করেছে ওখানে যে ভাই এটা তো পুরো ক্লোজ আপের অ্যাড লাগছে। দেখবেন ঈশান খাট্টারের যে ক্লোজ আপের অ্যাড হয় অনন্যা পান্ডের সাথে করে, পুরো মানে ট্রেলারটা দেখতে ওই রকমই লাগছে, ঠিক আছে। এবং এই ছবিগুলো কারণ জোহর কিছু বছর আগে অব্দি করে হলে নিয়ে আসতো, এখন দেখেছো হলে এগুলো মার্কেট বন্ধ হয়ে গেছে, ওই জন্য ওটিটিতে বিক্রি করে দিচ্ছে। আমার ভাই পুরো মানে জিনিসটা দেখে প্রচন্ড আর্টিফিশিয়াল মনে হলো, ঠিক আছে। এবং কিছু মানে আগেকার অ্যাক্টার্স যারা আর কি ভালো অ্যাক্টার্স, তাদেরকে কাস্ট করে দাও বাবা মার চরিত্রে, আর একটা ছেলে মেয়েকে দিয়ে একটা সেই টিপিক্যাল লাভ স্টোরি, একটা এমন মানে কলেজ বা স্কুল দেখাও যেটা একেবারে ইন্ডিয়াতে নয়, ঠিক আছে, যেগুলো এলিট থেকে ঝেপে স্টুডেন্ট অফ দ্য ইয়ারে এসছে, ওটা থেকে এখন কপি হয়ে হয়ে চলে আসছে। তো ওরকমই একটা স্কুল দেখতে পাচ্ছি। এবং খুশি কাপুরের অ্যাক্টিং তো জঘন্য লাগছে অ্যাজ ইউজুয়াল। এবং ইব্রাহিম আলী খানকে না দেখে আমার মনে হয়, দেখতে দেখুন খুবই হ্যান্ডসাম, ঠিক আছে, কোনো মানে তাদের ডাউট নেই, বাট এই যতটুকু মানে গ্লিমস মানে ট্রেলারের মধ্যে পারফরমেন্স দেখতে পাচ্ছি সেটা একেবারে ইমপ্রেসিভ নয়। মানে মনে হচ্ছে কেন সৈফ আলী খানকে কেউ এআই দিয়ে বানিয়েছে আর কি, এরকম জিনিসটা মনে হচ্ছে। তো আমার একেবারে জিনিসটা পোষায়নি, দেখা যাক ছবিটা কিরকম হয়। আমি প্রচন্ড লো এক্সপেকটেশন রেখে দেখবো, বা বাকি দেখা যাক আপনাদের নাদানিয়া ট্রেলার কেমন লেগেছে। ট্রেলারটা অ্যাকচুয়ালি বেরিয়েছে অনেকদিন আগে, আমার আর মানে রিয়াকশন দিতেও ইচ্ছা করছিল না। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে অ্যামাজন প্রাইমে একটা কাজ আসছে, যেটা নাম হচ্ছে বি হ্যাপি বলে, অভিষেক বচ্চন রয়েছে এবং রেমো ডিসুজা এটাকে ডিরেক্ট করেছে। এই ছবিটা প্রথমে সালমান খানের সাথে একসময় হওয়ার কথা ছিল। দেখুন এই গল্পটা বা কনসেপ্টটা কিন্তু খারাপ নয়। একটা সিঙ্গেল ফাদার মেয়েকে বড় করেছে, মেয়ে চায় ডান্সার হতে, এবার সে একটা রিয়েলিটি শোতে চান্স পেয়েছে, বম্বে যেতে হবে। বাবা এবার প্রথমে রাজি হচ্ছে না, পরবর্তীতে যাচ্ছে, মেয়ের যাতে ড্রিম ফুলফিল হয়। এবার একটা কারণে বাবাকে মেয়ের সাথে নাচতে হবে আর কি স্টেজে গিয়ে, যেখানে বাবা একেবারেই ডান্সার নয়। তো কনসেপ্টটা কিন্তু খারাপ নয়, এটাতে একটা খুব ইমোশনাল গল্প আর কি বলা যেতে পারে এই ফরম্যাটটা, এই স্টোরিটার মধ্যে দিয়ে। এবার দেখুন অভিষেক বচ্চন খুবই ভালো একজন অভিনেতা, ভালো ডিরেক্টরের হাতে পড়লে সে ভালো কাজ করে, এটা কোনো ডাউট নেই তাতে। আমার কয়েকটা প্রবলেম হচ্ছে, এক হচ্ছে রেমো ডিসুজা এর আগে যে ছবিগুলো করেছে সে না ড্রামা বা যে লেভেলের ইমোশনটা এই বাবা মেয়ের মধ্যে ওয়ার্ক করা দরকার সেটা কতটা হ্যান্ডেল করতে পারবে সেটা ডাউট হচ্ছে তার আগের ছবিগুলো দেখে। রেস 3 এর মতো ছবি সে করেছে। সেকেন্ড হচ্ছে এখানে অভিনেত্রীটা যাকে রাখা হয়েছে অনুরা ফাতেহি, ডান্সার খুব ভালো কিন্তু অভিনেত্রী খুব বাজে। তার আর অভিষেক বচ্চনের যে সিনগুলো ট্রেলারের মধ্যে রয়েছে না, কিরকম একটা লাগছে, আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি। এবং আমার মনে হচ্ছে যে আরো বেটার কোনো অ্যাক্ট্রেসকে নিতে পারতো, অ্যাক্ট্রেসটা যথেষ্ট ভালো, নিজেরা ডান্সারও হয়, তো তাদেরকে ট্রেনিং ইত্যাদি দিয়ে ডান্স করিয়ে নেওয়া যেতে পারতো। জাস্ট ফর দ্য সেক মানে ডান্সারদেরকে নিয়ে ছবি হতে গেলে তাহলে সেটা একটা এবিসিডির মতো ছবি হবে, কিন্তু এখানে কিন্তু ইমোশনটা ওয়ার্ক করতে হবে। কারণ বাবা মেয়ের মধ্যে যদি একটা দূরত্ব থাকে যে মা নেই বলে, তো সেখানে আর কি এই মহিলাটা আসছে, সে আর কি বাবা মেয়ের মধ্যে একটা করছে, বাবার সাথে একটা প্রেমের এই সম্পর্ক তৈরি হচ্ছে, তো সেগুলো না মানে ভালো একটা পারফরমেন্স কিন্তু ডিমান্ড করে। সেটা নুরা ফাতেহির মধ্যে থেকে কতটা আমরা পাবো সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। তো আমার ওকে ওকে লেগেছে, বাকি ছবি দেখলে বেটার বলতে পারবো। বাট রেমো ডিসুজা যেহেতু ডিরেক্টর খুব একটা ভরসা নেই, বাট অভিষেক বচ্চনকে খারাপ লাগছে না ট্রেলারটার মধ্যে, এবং পারফরমেন্সেস কিছু জায়গায় ভালোই লাগছে। এবং নাসের রয়েছে, তিনি ভালো অভিনেতা, দেখা যায় বাকি ছবিটা কিরকম। আমরা কথা বলবো যে ডাইনির একটা পি ট্রেলার বেরিয়ে গেছে। ডাইনি বলে যে নির্ঝর মিত্রর কাজটা হইচইতে আসছে, মিমি চক্রবর্তী যাদের লিড চরিত্র প্লে করছেন, এটা হইচইতে রিলিজ করবে 11th মার্চ। তার একটা প্রি ট্রেলার মতো রিলিজ করেছে। আমরা তো টিজার লেভেলে বুঝেই গেছিলাম, মানে একটা অ্যানাউন্সমেন্ট টিজার মতো এসেছিল যে ওর বোন আছে, ওর বোনকে ছেড়ে চলে গেছিল এবং বোন গ্রামে রয়ে গেছে। এবার তার উপর এখন উইচ হান্টিং টাইপের করা হচ্ছে। উইচ হান্টিং এর ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন। আমি পরবর্তীতে ভাবছি একটা ডিটেলে ভিডিও করবো, আমাদের ইন্ডিয়াতে এই কালচার কি ছিল, ইউরোপে কি ছিল, সেগুলো নিয়ে ভাবছি একটা পরবর্তীতে ডিটেলে ভিডিও করবো। লেটসি করতে পারি কিনা, মানে এটা রিলিজের আগে লেটসি, অনেকটা রিসার্চ ইত্যাদি লাগবে। তো আমার কিছুটা পড়াশোনা করা আছে, আর একটু ডিটেলে জেনে আর কি আপনি এটা নিয়ে ভিডিও করবো। তো এখানে কিন্তু জিনিসটা মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গ্লিমসটা আর কি খুবই মানে ভিসারাল আর কি একটা ফিলিং দিচ্ছে, যে একটা মহিলাকে বেঁধে রাখা হয়েছে একটা রকম পোস্টে এবং তাকে মারা হচ্ছে, ঠিক আছে। এবং মিমি গাড়ি করে গ্রামে ঢুকেছে এবং দেখে চিনতে পেরেছে যে এটা আমার বোন, এবং দেখে ওর আর কি একটা শক লেগেছে। তো এইটুকুই দেখিয়েছে, মানে বেশি দেখায়নি, কিন্তু যতটুকু দেখিয়েছে যে সবাই মিলে মানে বেঁধে মারছে, ওই জিনিসটা মানে দেখতে আর কি ভয়াবহ লাগছে। তো আমার কিন্তু এই কাজটা থেকে প্রচুর আশা রয়েছে, এবং নির্ঝর মিত্রর আগের যে কাজটা করেছিল অঙ্কুশকে নিয়ে, সেই কাজটা আমার খুবই ভালো লেগেছিল। তো আশা করবো এই কাজটা ভালো হবে। লেটস সি আপনাদের কেমন লেগেছে ডাইনির প্রি ট্রেলার, অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।